চট্টগ্রাম সিটি নির্বাচনে দলীয় প্রভাব খাটিয়ে জয়ী আওয়ামী লীগের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর মেয়র পদ অবৈধ ঘোষণা করেছে আদালত। একই সাথে নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাক্তার শাহাদাত হোসেনকে বিজয়ী ঘোষণা করে আগামী 10 দিনের মধ্যে গেজেট ঘোষণার জন্য ইসিকে নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে চট্টগ্রাম নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মোহাম্মদ খায়রুল আমিন এই রায় ঘোষণা করেন। 2021 সালের 27 জানুয়ারি চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র ঘোষণা করা হয় আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরীকে। সে সময় রেজাউল 3 লাখেরও বেশি ভোটের ব্যবধানে ডাক্তার শাহাদাতকে হারিয়েছেন বলে জানানো হয়। সেই নির্বাচনে ব্যাপক কারচুপি ও ফল বাতিল চেয়ে 24 ফেব্রুয়ারি তৎকালীন সিইসি সহ 9 জনের বিরুদ্ধে মামলা করেন ডাক্তার শাহাদাত হোসেন। 3 বছরেরও বেশি সময় দায়িত্ব পালনের পর গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে আত্মগোপনে যান রেজাউল। পরে বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এরই মধ্যে চাঞ্চল্যকর মামলাটির রায় ঘোষণা হলো। নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রাজধানীর গুলশান এলাকা থেকে সকালে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনো জানা যায়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন তিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন। এছাড়া চলতি বছরের 7 জানুয়ারির একতরফা সংসদ নির্বাচনের সময়ও নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেন তিনি। গত 14 আগস্ট সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। সাভার থানার হত্যা মামলায় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জাকবকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সকালে তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে 7 দিনের রিমান্ডের আবেদন করা হয়। 2012 সালে বিএনপির মিছিলে নেতাকর্মীদের উপর গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এমপি জ্যাকবের বিরুদ্ধে মামলা করা হয়। গত 12 সেপ্টেম্বর মামলাটি করেন ভোলা 4 আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন। বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি সাভার মডেল থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেয় আদালত। জ্যাকব সাবেক উপমন্ত্রী ও ভোলা 4 আসনের এমপি ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আশুলিয়ায় রবিউস সানি শিপু নামে এক শিক্ষার্থীকে হত্যা চেষ্টা মামলায় গাইবান্ধা 2 আসনের সাবেক সংসদ সদস্য হুইপ মাহবুবারা বেগম গিনির 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার সাব ইন্সপেক্টর মজিবুর রহমান ভুইয়া এই আবেদন করেন। এজন্য ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানির জন্য তাকে হাজির করা হয়েছে। এর আগে সোমবার রাতে মাহবুবারা গিনিকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনকে আসামি করা হয়েছে। আলোচিত আবু সাইদ হত্যায় জড়িত থাকার অভিযোগ উঠেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক সহ 2 জনের বিরুদ্ধে। এই ঘটনায় মামলা হয়েছে, গঠন করা হয়েছে তদন্ত কমিটিও। একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর শওকত আলী। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমান ও প্রক্টর অফিসের কর্মকর্তা রাফিউল হাসান রাসেলের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শওকত আলী জানান, তাদের নামে হত্যা মামলা হয়েছে। একজন শিক্ষক আসে না ক্লাসে, যারা অফিসার আমাদের আসেন না, তাদের ব্যবস্থা অলরেডি আমরা আলোচনা করেছি, তাদের বিরুদ্ধে আমরা শোকজ করব। সে দপ্তরকে বলা হয়েছে আপনারা কে কে আসে না এটা আমাকে লিস্ট দেন। শিক্ষক কর্মকর্তা জড়িত প্রশ্নে তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য বলেন, প্রমাণ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেব। ডিপার্টমেন্টকে আমি বলে দিয়েছি, দপ্তরকে বলে দিয়েছি, আপনারা আপনাদের ডিপার্টমেন্টের মতামত জানান, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। কারণ আমি ভিসি হিসেবে স্বয়ং ডিপার্টমেন্টের নিতে পারি, তারা ওখান থেকে আমার কয়েকজনের সাথে কথা বলেছি, তারাও আমার সাথে কথা বলছে। আমি বললাম ঠিক আছে, আপনার ডিপার্টমেন্টের প্রচলিত নিয়মের মাধ্যমে আমার কাছে পাঠান, আমরা প্রশাসনিক অ্যাকশন নেব। 16 জুলাই রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খবরের শুরুতে যেমনটা জানাচ্ছিলাম যে চট্টগ্রামের সাবেক মেয়র রেজাউল করিমকে অবৈধ ঘোষণা করে তার সেই নির্বাচনের দ্বিতীয় অবস্থানে যিনি ছিলেন ডাক্তার শাহাদাত হোসেন বিএনপি নেতা, তাকে বৈধ ঘোষণা করেছে আদালত এবং এরপরে 10 দিনের মধ্যে তার মেয়র হিসেবে গেজেট প্রকাশেরও নির্দেশ দিয়েছে সরকারকে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানাতে এখন চট্টগ্রাম থেকে আমার সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর, শুরুতেই জানতে চাইব
প্রায় 3.5 বছর আগের নির্বাচন, 3.5 বছর আগের মামলা, আজকে রায় হলো, একেবারে মেয়র অবৈধ ঘোষণা হয়ে গেল। ডাক্তার শাহাদাত হোসেন কি বললেন, আর এখন চট্টগ্রামের অবস্থা কি? এই মুহূর্তে ডাক্তার শাহাদাত হোসেন বক্তব্য দিচ্ছেন। আমি একটু দেখানোর চেষ্টা করছি। ডাক্তার শাহাদাত হোসেন, যাকে মেয়র ঘোষণা করা হয়েছে, বিএনপি নেতা, এবং ওই নির্বাচনে 2001 সালে 2021 সালে যে সর্বশেষ নির্বাচন হয়েছে সেখানে বিএনপির প্রার্থী ছিলেন ডাক্তার শাহাদাত হোসেন। তিনি মসজিদে এখন বক্তব্য দিচ্ছেন। আপনি দেখছেন এখানে হাজার হাজার নেতাকর্মী, বিএনপির নেতাকর্মী উপস্থিত হয়েছেন, এবং এত বেশি আসলে নেতাকর্মীর এত বেশি তীব্রতা যে আমরা আসলে দাঁড়ানো আমাদের জন্য কষ্টকর হয়ে পড়েছে। আপনি দেখছেন শাহাদাত হোসেন নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন, এবং আদালত আজকে আসলে যেটা বলেছেন যে শাহাদাত হোসেন, ডাক্তার শাহাদাত হোসেন 2021 সালে নির্বাচনের পরে যিনি নির্বাচন বাতিল এবং কারচুপির অভিযোগে মামলা করেছিলেন, আজকে চট্টগ্রামে আদালতের রায় পাওয়ার পরে যাকে পরবর্তী মেয়র হিসেবে আদালত বৈধতা দিয়েছে এবং ডাক্তার শাহাদাত হোসেন, তিনি এই মুহূর্তে বক্তব্য রাখছিলেন। আমরা সেখানে ছিলাম, সহকারী আলমগীর সবুজ ছিলেন। তবে এখানে একটি জটিলতা হচ্ছে, এরই মধ্যে সরকারের নির্বাহী আদেশের সব সিটি কর্পোরেশন থেকে মেয়রদেরকে অপসারণ করে প্রশাসক বসানো হয়েছে। চট্টগ্রামেও সেখানে প্রশাসক রয়েছেন। এখন আদালতের নতুন নির্দেশনার পরে নতুন মেয়র তিনি তার পদে বসবেন কিনা সেই সিদ্ধান্ত নেবে সরকার। ইসলামী ব্যাংক দখলের মাস্টারমাইন্ড ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীর্ষ 2 কর্মকর্তা, মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন। তাদের নির্দেশে এস আলমকে সহযোগিতা করেন ডিজিএফআইয়ের তৎকালীন শীর্ষ 2 কর্মকর্তা। এই কথা জানান ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সেই সময় নিয়োগ পাওয়া 2 পরিচালক। চট্টগ্রামের বিতর্কিত ব্যবসায়ী এস আলম ইসলামী ব্যাংক দখল করেন 2017 সালের 5 জানুয়ারি। তবে এই প্রক্রিয়া শুরু হয় 2016 সাল থেকেই। অনুসন্ধানে উঠে এসেছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসে ব্যাংক দখলের যাবতীয় নির্দেশনা। 2016 সালের মে মাসে ইসলামী ব্যাংকের পরিচালক হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আহসানুল আলম। তিনি জানান, নিয়োগের জন্য ডিজিএফআই এর এক কর্মকর্তা তার জীবন বৃত্তান্ত নেন। এরপর তাকে ডাকা হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে তাকে তার করণীয় জানান তৎকালীন মুখ্য সচিব আবুল কালাম আজাদ। আকবর আমার সঙ্গে যেহেতু খারাপ ব্যাপার করেনি, আমাকে বলল যে পারভেজ ভাই দেখেন, আমি ডিজিএফআই ছেড়ে চলে আসছি, কিন্তু সব ঝামেলাগুলো আমার মাথার উপরে। এখন উপর থেকে আমাকে বলা হয়েছে আপনাকে পদত্যাগ করানো। অধ্যাপক আহসানুলের কিছুদিন পর ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়োগ পান সাবেক সেনা কর্মকর্তা আব্দুল মতিন। তার নিয়োগ এস আলমের প্যারাডাইজ ইন্টারন্যাশনাল কোম্পানির প্রতিনিধি হিসেবে। তার নিয়োগ তদারকি করেন শেখ হাসিনার তৎকালীন সামরিক সচিব প্রয়াত মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন। আব্দুল মতিন জানান, ব্যাংকের বিভিন্ন বিষয়ে মুখ্য সচিব আবুল কালাম আজাদের সঙ্গে একাধিকবার বৈঠক হয় তার। পরবর্তীতে যে ঘটনাটা ঘটছে সেখানে ডিজিএফআই ইনভলভ হয়। তার আগে কিন্তু কোনো হয় না। এটা হচ্ছে যে পিএম এর অফিস থেকে জয়নুল আবেদিন, সে সম্ভবত এস আলমের আত্মীয়, একই এলাকার, মানে কাছাকাছি তো তার মাধ্যমে আমার কাছে অ্যাপ্রোচ করে। ধীরে ধীরে ইসলামী ব্যাংকের বোর্ডে সরকার ও এস আলমের প্রতিনিধি আরও বাড়ে। এরপর আসে 4 জানুয়ারি, যে রাতে ব্যাংকটির এমডি সহ বোর্ডের একাধিক সদস্যকে পদত্যাগে বাধ্য করেন ডিজিএফআই কর্মকর্তারা। পরদিন হোটেল রেডিসনে বসে বোর্ড সভা। সেখানে উপস্থিত ছিলেন ডিজিএফআই এর বিভিন্ন পর্যায়ের 8 থেকে 10 কর্মকর্তা। যে কাগজে সই করে আমি রিজাইন করেছি, এটা ইসলামী ব্যাংকের প্যাড হিসেবে তৈরি করা হয়েছে, কিন্তু এটা ইসলামী ব্যাংক, এটা একটা ফেক কাগজ ছিল। হুকুম পালন করা ডিজিএফআই কর্মকর্তাদের পরিচয় নিশ্চিত হতেই ইসলামী ব্যাংকের তৎকালীন 3 পরিচালকের সঙ্গে কথা হয় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের। তারা জানান, ব্যাংক দখলে অগ্রণী ভূমিকা রাখেন ডিজিএফআইয়ের তৎকালীন মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন ও পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AKM আমিনুল হক। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওজেদ জয়, মেয়ে সাইমা ওজেদ হোসেন পুতুল এবং বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহেনার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এই নির্দেশ দিয়েছে। পাশাপাশি আওয়ামী লীগের
গবেষণা সেল, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন, সিআরআই এবং সিআরআই এর ইয়াং বাংলা প্রজেক্টের ব্যাংক হিসাবেও অবরুদ্ধ করা হয়েছে। সিআরআই এর চেয়ারপারসন জয়, ভাইস চেয়ারম্যান পুতুল এবং ববি ট্রাস্টি হিসেবে কাজ করেন। সোমবার বাণিজ্যিক ব্যাংকগুলোতে এই নির্দেশনা পাঠায় বিএফআইইউ। সংস্থাটির একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই 3 জনের পাশাপাশি হাসিনা সরকারের জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ব্যাংক হিসাবেও অবরুদ্ধ করা হয়েছে। তিনিও সিআরআই এর ট্রাস্টি ছিলেন। টাকায় কিনা হয়, এই প্রবাদ বাক্যের বাস্তব উদাহরণ পিরোজপুরের মহিউদ্দিন মহারাজ। গত 1.5 দশকে তার আর্থিক উত্থান রূপকথাকেও হার মানায়। টাকা দিয়ে পক্ষ বিপক্ষ, প্রশাসন সবাইকে বাগিয়ে নিয়ে প্রথমে হন জেলা পরিষদের চেয়ারম্যান, এরপর সংসদ সদস্য। তার এই বিপুল সম্পদের উৎসের হিসাব মেলাতে হয়রান এলাকাবাসী। তবে অবশেষে মহারাজ পরিবারের ব্যাংক হিসাব তলব করেছেন গোয়েন্দারা। বিএনপির ছাত্র সংগঠনে রাজনীতির হাতে খড়ি। 1-11 আগে কখনোই আওয়ামী লীগেই ছিলেন না। 2009 সালে নৌকার যাত্রী হয়ে পৌঁছে যান অর্থবিত্তের সুউচ্চ শিখরে। নৌকা দিছে, আবার ইলেকশন কিসের ইলেকশন? আর ইলেকশন যদি হয় বুঝে নেবেন ইলেকশন কাকে বলে। দীর্ঘদিন যার সহকারী ছিলেন সেই আনোয়ার হোসেন মঞ্জুকে টপকে গত জানুয়ারির বিতর্কিত নির্বাচনে বনে যান পিরোজপুর 2 আসনের এমপি। এর আগে 2016 সালে টাকার জোরে জেলা পরিষদের চেয়ারম্যানও হন তিনি। ছোট ভাই মিরাজুল ইসলামকে বসান ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান পদে। টাকার বিনিময়ে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্যপদ নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর এপিএস থাকাকালে ফুলে ফেপে উঠতে থাকে তার আর্থিক অবস্থা। মহারাজ মিরাজের নামে বেনামে মঠবাড়িয়া, ভান্ডারিয়া, কাউখালী ও পিরোজপুর সদরে সম্পদের পাহাড়। এলাকাবাসীর প্রশ্ন, এত কম সময়ে এত অর্থের উৎস কি? আমাদের টাকা শেষ হবে না, কিন্তু নদীর পানি শেষ হয়ে যাবে, আমাদের টাকা শেষ হবে, সেটা সে নিজের জনসম্মুখে ওইতে বক্তব্য সেটা বলছে। ভান্ডারিয়া দিয়া 200-র উপরে তারা ব্রিজ করছে, একটা ব্রিজ 2 কোটি, 2.5 কোটি, 5 কোটি এরকম বিভিন্ন দিয়া। সেখানে কিছু কিছু ব্রিজ আছে ওখানে দিয়া শুধু মানে পাতি সিরিকাল এবং কুকুর ছাড়া কেউ হাঁটে না। মহারাজের মামলা হয়ে যেত, সেটা মানে গায়েবী মামলা হলেও হয়ে যেত আনোয়ার হোসেন মঞ্জুর লোকজনের বিরুদ্ধে। সবই তো টাকায় পারচেজ করছে। তার মেইন ক্ষমতাটা হলো টাকা। জলবায়ু প্রকল্পের ইকো পার্কের রিসোর্টে মহারাজ পরিবারের বসবাস। তার বিরুদ্ধে নৌপথে ভারতে চোরাচালান, অস্ত্র কেনাবেচা সহ মাদক কারবারির অভিযোগ। দুবাই, সিঙ্গাপুরে স্বর্ণের কারবার, 1000 কোটি টাকা পাচারের অভিযোগ। রাজনৈতিক ও আর্থিক দাপটে ধামাচাপা পড়ে তার বিরুদ্ধে ওঠা দুর্নীতি, নির্যাতন সহ সব অনিয়ম। আওয়ামী লীগের লোকজন নিয়ে বিশাল বহর তৈরি করছে। বহর তৈরি করার পর সে এখন তো একাধিপত্য তৈরি হয়ে গেছে। একাধিপত্য তৈরি হয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে কথা বলার কোনো লোক আর তৈরি হয় না। মানুষ ভয়তে তাদেরকে কিছুই বলতে সাহস পায় না। মানুষ তারা মিথ্যা মামলা দিয়া মানুষকে এত হয়রানি করছে, যেভাবে হোক প্রশাসনকে কন্ট্যাক্ট করিয়া তারা তাদেরকে জেলে ঢুকাইছে। স্ত্রী, সন্তান সহ মহিউদ্দিন মহারাজের ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যাংক হিসাবের সব তথ্য তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা। কোনো মামলাই হলো না, অনুসন্ধানও হলো না। দুদকের গোয়েন্দা তথ্য দিয়ে এটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এক্ষেত্রে দুদকেরও ব্যর্থতা দেখছি। আবার রাজনৈতিক দল, যে দল থেকে তিনি এমপি হয়েছিলেন, তারা কি করে এই ধরনের মানুষকে এমপি বানালেন, নমিনেশন দিলেন? 5 আগস্টের পর আত্মগোপনে চলে যাওয়া মহারাজ ও মিরাজের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুনামগঞ্জের আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুনে একই পরিবারের 6 জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে জয়শ্রী ইউনিয়নের শিমের খাল আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুনে বাবা, মা এবং 4 সন্তানের মৃত্যু হয়। ঘটনার তদন্ত করছে সিলেট পিবিআই এর একটি দল। প্রায় 4 বছর আগে পরিবারের সদস্যদের নিয়ে জয়শ্রী ইউনিয়নের শিমের খাল আশ্রয়ণ প্রকল্পে আসেন ভূমিহীন মোহাম্মদ এমারুল। মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন তিনি। সোমবার রাতে হঠাৎ তাদের ঘরে ধোঁয়া দেখতে পেয়ে এগিয়ে আসেন প্রতিবেশীরা। আশ্রয়ণ প্রকল্পের অন্য বাসিন্দারা জানান, এমারুলের ঘরের ভেতর থেকে দরজা আটকানো ছিল। পরিবারটিকে আগুন থেকে বাঁচাতে ঘরের দরজা ভাঙার চেষ্টা করেন তারা। আগুন সারি টিনে উপরে ধরে নাই, ভিতরে জ্বলতেছে। তখন আমরা কি করছি, এই যে ঘরের দর, এই যে বড় ওই যে মুসল্লা ভাই টাকা ফাটা ছিল,
ওই ফাটাগুলা লইয়া কেউ শাবল লইয়া দরজা ভাঙবার চেষ্টা করছি। যদি কারেন্টের আগুন হয়ে যেতে হয় তাহলে তো পুরা গ্রাম পুড়ে যাবে। মঙ্গলবার ভোরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ঘরের ভেতর থেকে আগুনে পুড়ে যাওয়া 6 জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মোহাম্মদ এমারুল, তার স্ত্রী পলি আক্তার ও তাদের 4 শিশু সন্তান পলাশ, ফরহাদ, ফাতেমা ও ফারুক। একটা রিমোট এরিয়া, একেবারে রিমোট এরিয়া, ছোট্ট একটা দ্বীপ। খবর পেয়ে আমার পুলিশের সার্কেল এসপি, ওসি এবং ইউনো সাহেব আসছেন, এসে তারা দেখেছেন। এরপর আমি খবর পেয়ে আমিও এখানে এসেছি। জেলা প্রশাসক জানান, ঘরে থাকা 6 জনই আগুনে নিহত হলেও পাশের রান্নাঘর ক্ষতিগ্রস্ত হয়নি। ঘরের দরজাও ভেতর থেকে বন্ধ ছিল। আগুনের কারণ এবং আর্থিক বা অন্য কোনো কারণে তারা আত্মহত্যা করেছে কিনা সেটি তদন্ত করা হচ্ছে। আগুনটা এইভাবে লাগছে যে ওনার যে রান্নাঘর আছে, আমাদের আশ্রয়ণ প্রকল্পে অ্যাটাচ একটা রান্নাঘর আছে, রান্নাঘরের বাসন পর্যন্ত কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয় না। যদি ওনারা আমাদের কাছে কোনো ধরনের সাহায্য সহযোগিতা চাইতো, যদি অর্থনৈতিক বা আইনগত কোনো কারণে এই ঘটনাটা ঘটে থাকে, তাহলে পরে আমরা হয়তো ব্যবস্থা নিতে পারতাম। হাওর বেষ্টিত আশ্রয়ণটিতে 34টি ঘর ছিল। আগুনের হতাহতের ঘটনা তদন্ত করছে সিলেট পিবিআই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাহাজের ফোরপিক স্টোরে জমা হওয়া অতিরিক্ত দাহ্য গ্যাস থেকেই চট্টগ্রামে তেলবাহী জাহাজের বিস্ফোরণ বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। রাতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির গঠিত 7 সদস্যের কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেয়। এই প্রতিবেদনে ক্ষয়ক্ষতির নিরূপণ ও বিদ্যমান লাইটার জাহাজ দুইটির ব্যবহারের উপযুক্ততা নির্ধারণের লক্ষ্যে একটি কারিগরি কমিটি গঠনের জন্য বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি-কে অনুরোধ করা হয়েছে। এছাড়া আমদানি করা ক্রুড অয়েল খালাসের জন্য সিঙ্গেল পয়েন্ট মোরিং উইথ ডাবল পাইপলাইন অবিলম্বে চালুর সুপারিশ করেন কমিটির সদস্যরা। এছাড়া জেটিসমূহে থাকা অগ্নি নির্বাপন ব্যবস্থা আরও আধুনিকায়নেরও ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। এদিকে জাহাজটিতে 10,000 মেট্রিক টনের বেশি কার্গো নিরাপদে রয়েছে বলে জানা গেছে। সোমবার চট্টগ্রামের পতেঙ্গায় 9 নম্বর ডলফিন জেটি ঘাটে জাহাজে বিস্ফোরণের ঘটনায় এক নাবিকসহ 3 জন নিহত হয়। রাষ্ট্র সংস্কার কার্যক্রমে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। দেশের জনগণের কাছে সংস্থাটি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন সফররত আইএমএফের প্রতিনিধি দলের প্রধান পাপে জর্জিও। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সংস্থাটি জানায়, বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আনতে অন্তর্বর্তী সরকার কাজ করছে। বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় নীতি ও সংস্কার বিষয়ে আইএমএফ ও সরকার ফলপ্রসূ আলোচনা করেছে। এমন পরিস্থিতিতে আর্থিক ব্যবস্থা ক্রমাগত কঠোর করা এবং অগুরুত্বপূর্ণ মূলধন ব্যয়কে যুক্তিযুক্ত করা সহ নীতির সমন্বয় সাধনে কর্তৃপক্ষের প্রচেষ্টাকে সমর্থন দেওয়া হয়েছে, জানিয়েছে আইএমএফ। চলমান কর্মসূচির কাঠামোর মধ্য থেকে সংস্কার এজেন্ডাকে এগিয়ে নিতে কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে আইএমএফ। আজ থেকে সারা দেশে সুপার শপে নিষিদ্ধ হলো পলি ব্যাগ ব্যবহার। সরেজমিনে তদারকিতে প্রশাসনের সাথে মাঠে থাকছে শিক্ষার্থীরাও। 22 বছরেও পলিথিনের নিষেধাজ্ঞা কার্যকর না হওয়ায় কঠোর অবস্থানে অন্তর্বর্তী সরকার। বিকল্প হিসেবে পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন পরিবেশবিদরা। মুদি দোকান থেকে কাঁচা বাজার, মাছ, মাংস, শাকসবজি, ফল সবখানেই বিক্রির পর পলিথিন ব্যাগে দেয়া হচ্ছে পণ্য। বাদ নেই সুপার শপগুলো। পলিথিনে সয়লাভ পুরো বাজার ব্যবস্থা। 2002 সালে 1 মার্চ পলিথিন নিষিদ্ধ করা হলেও তা কার্যকরে ছিল না কোনো উদ্যোগ। এবার পরিবেশের জন্য ক্ষতিকর এসব ব্যাগের ব্যবহার বন্ধে কঠোর অবস্থানে অন্তর্বর্তী সরকার। তবে পলিথিন ব্যাগের বিকল্প কি? এক্ষেত্রে পাট ও কাপড়ের ব্যাগের ব্যবহার বাড়ানোর উপর জোর দিচ্ছেন পরিবেশবিদরা। কাগজের ঠোঙাও হতে পারে হালকা ও শুকনো পণ্য বহনে বিকল্প। পলিথিনের বিকল্প হিসাবে পরিবেশ বান্ধব, পচনশীল পাট, কাপড়, কাগজ কিংবা অন্য কোনো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি ব্যাগ সহজলভ্য করতে হবে। মানুষ যাতে চাইলেই এটি নাগালের ভিতরে পায় সেই ব্যবস্থা করতে হবে। তবে তরল ও পচনশীল পণ্যের ক্ষেত্রে প্রয়োজন হবে পান নিরোধক ব্যাগ। এ বিষয়ে নতুন উদ্যোক্তারা এগিয়ে এলে রয়েছে সফলতার সম্ভাবনা। যারা বোতলজাত কিনেন সেইগুলা কিভাবে সেটা ব্যবহার করলো, সেগুলা পরবর্তীতে কিভাবে রিসাইকেল করব, কিভাবে সংগ্রহ করব, তৈলের যে বিষয়টা আছে, যারা খোলা বাজার থেকে কিনেন তারা কিন্তু তার আগের যে পাত্রটা সেটা ব্যবহার করতে পারেন। পরিবেশ বাঁচাও আন্দোলন বাপার তথ্য, শুধু ঢাকাতেই প্রতিদিন প্রায় 2 কোটি পলিথিন ব্যাগ ব্যবহার হচ্ছে। আর দেশে সরকার হিসেবে প্রতিদিন প্লাস্টিক বর্জ্য হচ্ছে 24,000 টন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পলিথিন নিষিদ্ধ করে পাট,
কাপড় বা কাগজের ব্যাগের প্রচলন করা অন্তর্বর্তী সরকারের যুগান্তকারী উদ্যোগ। এটি সফল হলে দেশে পাটের উৎপাদন বাড়বে, লাভবান হবে কৃষকরা। সোনালী আঁশের দেশ হিসেবে আবারও মাথা উঁচু করে দাঁড়াতে চায় বাংলাদেশ। সকালে গুলশানে একটি শপিং মল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন বস্ত্র পাট উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। রাজধানীর সুপার শপ ও শপিং মলে নিষিদ্ধ হলো পলিথিনের ব্যাগ। তাই মঙ্গলবার সকাল থেকে পাট ও কাগজের তৈরি ব্যাগে বাজার করছেন ক্রেতারা। 20 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে এই ব্যাগ। পলিথিনের ব্যাগ বিক্রি ও নিষিদ্ধ হওয়ায় অনেকেই সাথে এনেছেন পাটের ব্যাগ। ক্রেতারা বলছেন পলিথিনের বিকল্প ব্যাগের উৎপাদন ও মজুত আরও বাড়াতে হবে, সেই সাথে দামও সাশ্রয়ী করার দাবি তাদের। এটা 10 টাকা হলেও এনাফ, কারণ আপনাকে তো শুধু ইউনিমার্টে কার আসছে তাদেরকে চিন্তা করলে হবে না, সবার কথাই চিন্তা করতে হবে। সবার পক্ষে 10 টাকা দিয়ে কেনারও হয়তো সামর্থ্য থাকবে না। আজকে সাহস করে এনেছি যে যদি না থাকে, এবং আগামী যে 2টা কাঁচা বাজারে যাব সেটার জন্য আমি এক্সট্রা 2টা ব্যাগ নিয়েছি। সুতরাং আমার মনে হয় এটা ভেরি কস্ট এফেক্ট। মাছ, মাংস ও সবজি বাজার, মুদি দোকান থেকে সুপার শপ, সব জায়গায় পলিথিনের দাপট থেকে বাঁচতে এই উদ্যোগ। পরিবেশ ও মানবদেহের জন্য ক্ষতিকর এই পণ্য ব্যবহার বন্ধে আবারও কঠোর সরকার। বস্ত্র ও পাট বিষয়ক উপদেষ্টা বলছেন, এই উদ্যোগের ফলে পাটের উৎপাদন বাড়বে, লাভবান হবেন প্রান্তিক কৃষকরা। পাটের সোনালী যুগে ফিরলে অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বাড়বে বলে আশা তার। কত বড় অর্থকরী ফসল, এটাও তো আমরা এখন রিয়েলাইজ করবো আস্তে আস্তে। কারণ এটা হচ্ছে ন্যাচারাল ফাইবার, আর এখন এই ন্যাচারাল ফাইবারটারই উপরে জোর বেশি সমগ্র বিশ্বে। তো আমরা আশা করি আমরা যে আজকে এই উদ্যোগটা নিলাম অন্তর্বর্তীকালীন সরকারের একটা, আমি মনে করি যুগান্তকারী উদ্যোগ। উপদেষ্টা আরও জানান, 2010 সালের পলিথিন নিষিদ্ধ আইনটি 1 নভেম্বর থেকে সব পর্যায়ে কার্যকর করা হবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ থেকে সারা দেশের সুপার শপগুলোতে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কতটা মানা হচ্ছে সেই পরিস্থিতি জানাতে এখন রাজশাহী ও বরিশাল থেকে সহকর্মীরা রয়েছেন। শুরুতে রাজশাহীতে যাব, মুস্তাফিজুর রহমান রয়েছেন। মুস্তাফিজ, সকাল থেকে ঘুরলেন, বিভিন্ন সুপার শপ দেখছেন, কি অবস্থা? কিভাবে আসলে এইগুলোর বিকল্প কি দেওয়া হচ্ছে? এটিকে কিনে নিতে হচ্ছে নাকি এমনিতেই দেওয়া হচ্ছে? আর ক্রেতাদের আসলে অভিমত কি? দেখুন, আজ থেকে যেহেতু সারা দেশের নাই রাজশাহীতে পলিথিন ব্যাগ, বিশেষ করে যে সুপার শপগুলো রয়েছে সেগুলোতে যে পলি ব্যাগ নিষিদ্ধকরণ, সেটিতে আমরা এখন পর্যন্ত সকাল থেকে যে বিভিন্ন নগরীতে সুপার শপগুলো রয়েছে সেগুলোতে ঘুরেছি, দেখেছি। এখন পর্যন্ত কোনো সুপার শপে আমরা কিন্তু পাটের তৈরি বা চট বা পাটের তৈরি ব্যাগ এই জাতীয় ব্যবহার আমরা এখনো দেখিনি। তার কারণ হিসেবে তারা বলছেন যে তারা এখনো এই জাতীয় পণ্যগুলো হাতে পেয়ে পাননি, অর্থাৎ তারা যে অর্ডার দিয়েছেন সেগুলো এখনো তাদের কাছে সরবরাহ করা হয়নি, যার ফলে তারা সেই সেবা দিতে পারছেন না। তবে তারা বিকল্প হিসেবে কাগজ এবং যে নেটের ব্যাগ রয়েছে সেই ব্যাগগুলো ব্যবহার করছেন, এবং টিস্যু যে ব্যাগ রয়েছে সেই ব্যাগগুলো আমরা বিভিন্ন সুপার শপ যেগুলো রয়েছে সেগুলোতে তারা ব্যবহার করছে। এবং তারা কিন্তু একটি মূল্য তালিকা ঝুলিয়ে রেখেছে, অর্থাৎ 8 টাকা থেকে 16 টাকা পর্যন্ত যে ব্যাগগুলো রয়েছে সেগুলো কিন্তু একটি মূল্য রেখেছে। এবং তারা বলছেন যে ব্যাগগুলো আসলে এরপরে যারা ক্রেতারা আসবেন তাদেরকে কিন্তু সেই ব্যাগগুলো কিনে নিতে হবে। অর্থাৎ ক্রেতাদের একটি বাড়তি বলা যেতে পারে যে চাপ বা বোঝা কিন্তু তাদের উপরে দেওয়া হচ্ছে। অপরদিকে সাধারণ যে মানুষরা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে শুধুমাত্র সুপার শপগুলোতেই পলি ব্যাগ নিষিদ্ধকরণ, এই বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেননা সুপার শপের চেয়ে সবচেয়ে বেশি কিন্তু পলি ব্যাগ ব্যবহার হয়ে থাকে সাধারণ যে মার্কেটগুলো রয়েছে, সাধারণ যে বাজারগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ কাঁচা বাজারের কথা যদি বলা হয়ে থাকে সেখানে সবচেয়ে বেশি পলি ব্যাগের ব্যবহার হয়ে থাকে। সেই জায়গাগুলোতে নিশ্চিত করতে হবে। সেই সাথে পলি ব্যাগের বিকল্প যে পণ্যগুলো সেগুলোও কিন্তু বাজারে অ্যাভেলেবল করতে হবে। অর্থাৎ সেগুলো যদি সাধারণ মানুষ তাদের হাতের নাগালে না পেয়ে থাকে তাহলে কিন্তু পলি ব্যাগের প্রতি মানুষের যে আস্থা পুনরায় কিন্তু ফিরে যাবে। অর্থাৎ পলি ব্যাগের যে বর্জনের যে বিষয়টি সেটি কিন্তু ব্যাহত, যে উদ্যোগ না হচ্ছে সেটি ব্যাহত হবে যদি না পলি ব্যাগের বিকল্প যে পণ্যগুলো সেগুলো খুব সহজেই সরবরাহ করা যেতে পারে, বা সাধারণ মানুষ যারা রয়েছেন তারা খুব সহজেই পেতে পারেন, বা পরিবেশ বান্ধব যে ব্যাগগুলো রয়েছে সেগুলো যদি সরবরাহ করা যেতে পারে তাহলে কিন্তু এই যে উদ্যোগটি নেওয়া হয়েছে এটি নিঃসন্দেহে পরিবেশবিদরা যেমন বলছেন এটিকে সাধুবাদ
সাধুবাদ জানাচ্ছেন, সেই সাথে সাধারণ মানুষও কিন্তু এটাকে সাধুবাদ জানাচ্ছেন যে পলিথিন বর্জনের যে বিষয়টি রয়েছে। কিন্তু সেই সাথে সবচেয়ে বেশি যে বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে বা জোর দেওয়া হচ্ছে সেটি হচ্ছে যে পলিথিনের বিকল্প যে পণ্যগুলো, অর্থাৎ পাটের যে পণ্য বা ব্যাগ সেটি কতটা সহজলভ্য হচ্ছে এবং এর যে পণ্য যে দামগুলো নির্ধারণ করা হয়েছে সে দামগুলো কতটা সাধারণ মানুষের নাগালে রয়েছে, অর্থাৎ রুট লেভেল থেকে শুরু করে প্রত্যেকের জন্য যেন এটি সহজলভ্য হয় সে বিষয়টিকে দৃষ্টি দেওয়ার জন্য কিন্তু বারবার বলা হচ্ছে। অর্থাৎ এখানে বাজারের ব্যাগের যে বিষয়টি রয়েছে সেই সাথে কিন্তু বলা হচ্ছে যে পলিথিনের এখানে বিশেষ করে যেগুলো কাঁচা মাছ মাংস যে সরবরাহ যে বিষয় রয়েছে, এখানে বলা হচ্ছে ওয়াটারপ্রুফ যে ব্যাগগুলো সেগুলো যে পাটের তৈরি বা পলিথিনের বিকল্প যে ওয়াটারপ্রুফ ব্যাগগুলো সেগুলো কিন্তু সরবরাহের একটি বিষয় রয়েছে। অর্থাৎ পলিথিনের বিকল্প এই পণ্যগুলো যখন বাজারে সরবরাহ করা হবে এবং সবগুলো যখন সাধারণ মানুষের নাগালে চলে আসবে তখন কিন্তু মানুষ খুব সম্ভবত ওই যে পলিথিনের প্রতি তাদের যে আগ্রহ ছিল সেখান থেকে মানুষ সরে আসবে এবং হয়তো পরিবেশ বান্ধব যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি সুফল সাধারণ মানুষ ভোগ করতে পারবে। এমনটি কিন্তু এখানে যারা স্থানীয়রা রয়েছেন, যারা সাধারণ মানুষ রয়েছেন এবং যারা ব্যবসায়ীরা রয়েছেন তারাও কিন্তু এই ধরনের। জি মোস্তাফিজ, আপনি থাকুন আমাদের সাথে। আমরা একটু রাজশাহী থেকে সরাসরি বরিশালে যাব। সহকর্মী মুরাদ আহমেদ আছেন। মুরাদ আহমেদ, বরিশালের যেই সুপার শপগুলো ঘুরে কি দেখছেন? কারণ এর পরেই কিন্তু সারা দেশে একেবারে সব বাজারঘাটেই বন্ধ হয়ে যাবে পলিথিনের ব্যবহার। আজকের অভিজ্ঞতা কি আপনার? সাজানো গোছানো আর কি। ওনারা ওনাদের কাছে যে পলিথিন ছিল স্বীকার করেছেন যে গতকালকে সেগুলো সরিয়ে দিয়েছেন অথবা সিটি কর্পোরেশনকে দেওয়ার কথা বলেছেন, দিয়েছেন কিনা কোনো প্রমাণ দেখাতে পারেননি। আর যে প্যাকেট গুলো এনে রেখেছেন, দেখুন আমি এখানে দাঁড়িয়ে আছি, ওনারা এইসব প্যাকেট গুলো অর্থাৎ কাগজের তৈরি প্যাকেট গুলো এনে রেখেছেন। তো এই কাগজের তৈরি প্যাকেট যে আছে এখানে, তো এর যা আয়তন আর ওনাদের মালামালের আয়তন হচ্ছে এই প্যাকেটের চাইতে 3 গুণেরও বেশি। সঙ্গত কারণে বোঝা যায় যে আপাতত চালিয়ে দেওয়ার জন্য অথবা ক্যামেরা ট্রায়াল থেকে কোনো রকম পার পাওয়ার জন্য ওনারা এটি করেছেন। আমি এখন যে সুপার শপে দাঁড়িয়েছি এই অন্যান্য মালামাল গুলো একটু যদি দেখাতে পারি, দেখেন যে এইখানে যে সমস্ত মালামাল উনাদেরকে সরবরাহ করা হয়েছে তার প্রত্যেকটিতে পলিথিন রয়েছে, যেমন তোয়ালেতে রয়েছে, সমস্ত কিছুতে পলিথিন রয়েছে। জিজ্ঞেস করলে এই পলিথিন গুলোর কি হবে, ওনারা যেটি বলেছেন যে আসলে এগুলো যে কোম্পানি সরবরাহ করা হয়েছে এই সম্পর্কে কোনো দিক নির্দেশনা উনাদেরকে দেওয়া হয়নি। তো এই ধরনের যতগুলো মালামাল রয়েছে, আপনার কম্বল থেকে শুরু করে ম্যাট থেকে শুরু করে যা কিছু রয়েছে সবকিছুতে পলিথিনের আপনার পলিব্যাগ রয়েছে এখন পর্যন্ত। আবার যেটি বলা হচ্ছে যে ছোট ছোট খাবার সহ অন্যান্য যে প্যাকেট গুলো রয়েছে সেই প্যাকেট গুলোতে ওই একই অবস্থা, পলিথিন রয়েছে। যারা ক্রেতা তাদের এসব মালামাল কিনে নিয়ে বাসায় ফিরে যেতে খুব একটা সমস্যা হচ্ছে না। তো সেক্ষেত্রে পলিথিনের প্রথম ধাক্কা যেটা, সেটা বরিশালের বানানো এবং সাজানো। আমার কাছে এখন পর্যন্ত বানানো এবং সাজানো মনে হয়েছে। বেচাকেনা যেভাবে করা হচ্ছে সেভাবেই হচ্ছে। আর পলিথিনের নামে যে বিকল্প ঠোঙা, আমরা ব্যাগ বলবো না, ঠোঙা দেওয়া হচ্ছে, সেটি তাদের এখানে বিক্রিত মালামালের সাইজের সাথে মিলছে না, অর্থাৎ দেখানোর জন্য বা আইন শৃঙ্খলা বাহিনীর। মুরাদ আহমেদ, আরেকটি বিষয় ছোট করে একটু জানতে চাইবো যে ক্রেতারা এই বিষয়টিতে তাদের মন মানসিকতা কি? এক আরেকটি বিষয় হচ্ছে এই ঘোষণা তো আগে থেকে দেওয়া হয়েছিল, সুপার শপগুলো প্রস্তুতি নিয়ে রাখেনি কেন? দেখুন এখানে ক্রেতাদের ব্যাপারে যেটি বলতে চাই, ক্রেতারা যেটা সহজ পায় সেটাই নেয়। হ্যাঁ, আর এটা ভালো লেগেছে তাদের কাছে, কারণ পলিথিনের শিকার তারা একটুখানি বৃষ্টি হলে শহর জলাবদ্ধতায় পড়ে যায়, তো এখানে পলিথিন ছুটে তারা এটাকে স্বাগত জানিয়েছে। কিন্তু ওনারা যেটি করেছেন, ওনাদের ক্রেতাদের তো নাম্বার দেওয়া থাকে, সব ক্রেতাকে জানিয়ে দিয়েছেন যে বাসা থেকে ব্যাগ নিয়ে আসতে, এখন আমাদের এখানে ব্যাগ সরবরাহ বন্ধ, এটুকু ওনারা যেটা বলেছেন। তাতে করে ক্রেতারা এইটুকু করছেন এবং বের হওয়ার সব বাসা থেকে কিছু না কিছু নিয়ে বের হচ্ছেন। আর এই সুপার শপের বিষয়টি আগে থেকে জানানো হয়েছিল, ওনাদের প্রস্তুতি দেখে মনে হচ্ছে বোধহয় গতকালকে ওনারা শুনেছেন। হ্যাঁ, তাড়াহুড়ো করে আজকে একটা কিছু সামনে এনে দাঁড় করছে। যেটি দরকার ছিল সেটি হলো অনেক বেশি প্রচারণার দরকার ছিল, যে প্রচারণাটি হয়। মুরাদ আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। এবং রাজশাহী থেকে ছিলেন মুস্তাফিজুর রহমান। অক্টোবর নভেম্বরে রাজধানীর প্রধান সড়কে এবং ডিসেম্বর জানুয়ারি থেকে সারা ঢাকা শহর হর্ন মুক্ত করতে
কার্যক্রম চলবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান। সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সদর দপ্তরে বিমানবন্দর সংলগ্ন 3 কিলোমিটার সড়ককে হর্নমুক্ত নীরব এলাকা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় শব্দ দূষণের বিরুদ্ধে সাইলেন্ট জোন বা নীরব এলাকা কর্মসূচিকে একরকম যুদ্ধ বলে মন্তব্য করেন পরিবেশ ও বন বিষয়ক উপদেষ্টা। রিজওয়ান হাসান বলেন, হর্ন একটি অভ্যাসগত বিষয়। হর্ন বাজানোর অভ্যাস রোধে গাড়ির গতি নিয়ন্ত্রণের পরামর্শ দেন তিনি। নীরব এলাকায় হর্ন বাজালে প্রাথমিকভাবে সর্বোচ্চ 500 টাকা জরিমানা করা হবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তরের স্কলাস্টিকা পয়েন্ট হতে দক্ষিণে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত প্রাথমিকভাবে 1 সপ্তাহ চলবে এই কার্যক্রম। এ সময় স্বেচ্ছাসেবীরা চালকদের হর্ন না বাজাতে সতর্ক করবেন এবং আইন প্রয়োগে নিয়োগ থাকবে ম্যাজিস্ট্রেট। পরবর্তীতে হাসপাতাল ও সচিবালয় এলাকাকে নীরব এলাকা ঘোষণা করা হবে। আজ থেকে 7 দিন তারা রাস্তায় থাকবে এবং আমাদের বিমানবন্দর এলাকাটাকে আমাদের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ হর্ন মুক্ত ঘোষণা করেছে। কারণ বিমানবন্দরকে তো আপনি নীরব ঘোষণা করতে পারবেন না, ওখানে বিমান নামবে, বিমান উঠবে। আর তার দুই পাশের মোট 3 কিলোমিটারকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। এটা এক ধরনের যুদ্ধই বলতে। খবর আগে যেমনটা জানাচ্ছিলাম, 3 বছর আগে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনকে বিজয়ী ঘোষণা করেছে আদালত। একই সাথে সাবেক মেয়র রেজাউল করিমকে অবৈধ ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে 10 দিনে গেজেট দিতে বলা হয়েছে। এই নির্দেশনার পরপরই ব্রিফিং করেন বিজয়ী ঘোষিত শাহাদাত হোসেন। আর বিস্তারিত নিয়ে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর সবুজ, এর আগে আপনি যেমনটা দেখাচ্ছিলেন একেবারে বিজয়ী ঘোষিত যেই শাহাদাত হোসেন বিএনপি নেতা, তিনি অনেক নেতাকর্মীর ভিড়ের মধ্যে ঠাসা অবস্থায় রয়েছেন। আপনি ঠিকমতো আমরা তখন শুনতে পাচ্ছিলাম না। বিস্তারিত জানাবেন কি অবস্থা চট্টগ্রামের, আর কি বললেন শাহাদাত হোসেন? আপনি ঠিকই বলেছেন। আসলে শাহাদাত হোসেন একটু আগে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন, ওই সময় আসলে আমাদের দাঁড়ানো অসহায় ছিল, এত বেশি মানুষের ভিড় ছিল। একটু আগে তিনি আইনজীবী সমিতির কার্যালয়ে চলে গেছেন, সে কারণে এখন নেতাকর্মীদের ভিড় কিছুটা কম। যেটা আদালত আজকে বলেছেন, আপনি ঠিক যেমনটা বলছিলেন যে 3 বছর আগে যে 2021 সালে যে সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছে, সেখানে নির্বাচিত হয়ে ঘোষণা করা হয়েছিল রেজাউল করিমকে। তাকে ইতিমধ্যে 5 আগস্টের পর 19 আগস্ট যে বাংলাদেশের সব সিটি কর্পোরেশনের যে মেয়রকে যে অপসারণ করা হয়, সেখানে রেজাউল করিম অপসারিত হয়েছেন। এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল আহমেদ, তিনি ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। আজকে যে আদালত যে রায় দিয়েছে, সেখানে বলেছেন যে শাহাদাত হোসেন যেহেতু যে মামলাটা করেছেন সেটা কারচুপির অভিযোগ এবং যে ফলাফল বাতিলের অভিযোগ করেছিলেন, তিনি আবেদন করেছেন, সে প্রেক্ষিতে আজকে আদালত যে ফলাফলটা বাতিল করে যে যেহেতু শাহাদাত হোসেন নিকটতম ছিলেন, যে সে প্রেক্ষিতে তাকে মেয়র নির্বাচিত ঘোষণা করেছে আদালত। আমরা রেজাউল করিম সে নির্বাচনে পেয়েছিলেন। একটা বিষয়, আজকে আদালতের রায়, আপনি আদালতে ছিলেন, তার মানে 2021 সালের 27 জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে ভোট কারচুপি, অবৈধ, অনিয়ম, দুর্নীতিগ্রস্ত ছিল, তাই তো? হ্যাঁ, সেটাই আদালত আজকে বলেছেন। সে কারণে ওই সময় যে ফলাফল সেটা অবৈধ ঘোষণা করেছে এবং সেটা আদালত বলেছে সেখানে কারচুপির অভিযোগ তারা প্রমাণ পেয়েছে। এ কারণে তারা বলেছেন শাহাদাত হোসেন যে ভোট পেয়েছেন সেটা বৈধ ছিল এবং রেজাউল করিমের ভোটগুলো সব অবৈধ ছিল। এবং শাহাদাত হোসেন মামলায় অভিযোগ করেছিলেন, তিনি নির্বাচন চলাকালীন সময়ে দুপুর পর্যন্ত তিনি বলেছেন 2 থেকে 3% ভোট পড়েছে বলে তারা জেনেছিলেন। পরবর্তীতে দেখানো হয়েছিল 22% ভোট দেখানো হয়েছিল। সেই হিসেবে তিনি বলেছেন সবগুলি ভোট অবৈধ ছিল। এই কারণে শাহাদাত হোসেন কারচুপির অভিযোগ এনেছেন এবং শাহাদাত হোসেনের পক্ষে যিনি আইনজীবী ছিলেন, চট্টগ্রাম আইনজীবী সমিতির তিনি সভাপতি নাজিমউদ্দিন, তিনি আমাদেরকে বলেছেন, আদালত বলেছেন শাহাদাত হোসেনের ভোটগুলি সবগুলো বৈধ ছিল এবং তিনি নিকটতম ছিলেন। 52,489 ভোট পেয়ে তিনি সেই সময় দ্বিতীয় হয়েছিলেন। যেহেতু রেজাউল করিমের ভোটগুলি বাতিল করেছে আদালত, সেই হিসেবে আরেকটা বিষয় একটু স্পষ্ট হতে চাই, সেটি হচ্ছে খুবই আলোচিত বিষয়, একজন মেয়রকে মানে অবৈধ ঘোষণা করে নতুন একজনকে ঘোষণা করা হয়েছে, সারা দেশে আলোচনা চলছে। কিন্তু যতটুকু জানা যাচ্ছে, শাহাদাত হোসেনের যেই আবেদন, যেই মামলার তিনি যেই এজাহার করেছিলেন, সেখানে পুনর্নির্বাচন দাবি করেছিলেন, নির্বাচনটি বাতিল করে,
পুনরায় ভোট গণনার দাবি করেছিলেন, কিন্তু আদালত তো আরেকজনকে অবৈধ ঘোষণা করে তাকে বৈধ ঘোষণা করে দিলেন। সে বিষয়ে আসলে আমাদেরকে সাদাত হোসেনের যিনি আইনজীবী তারা এখনো সুনির্দিষ্টভাবে বলতে পারেননি। তবে সাদাত হোসেন একটু আগে জনগণের উদ্দেশ্যে যে সমস্ত বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন তিনি জনগণের রায় ওই সময় পেয়েছিলেন, আজকে সেটার প্রতিফলন হয়েছে। আদালত জনগণের যে রায়ের প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে তাকে মেয়র ঘোষণা করেছেন। তিনি সেজন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তিনি বলেছেন এতদিন যে তারা গণনার আর দরকার হবে না আদালতের রায় অনুযায়ী। সেটাই সাদাত হোসেন আইনজীবীরা সেটাই আমাদেরকে বলেছেন এবং তারা বলেছেন যে 10 দিনের মধ্যে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য আদালত নির্দেশনা দিয়েছেন এবং সেই হিসেবে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন। আরো বেশ কিছু প্রশ্ন এসছে, যেমন গেজেট প্রকাশের কথা বলা হয়েছে। নির্বাচন কমিশনের তো এখন কমিশনের ফুল বডি নেই, এটি একটি বিষয়। প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনের কেউ নেই এখন, আগের যারা ছিল পদত্যাগ করেছেন, এই একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে সারা দেশের সিটি কর্পোরেশনগুলোতে নতুন করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এখন আদালতের নির্দেশনা অনুযায়ী শাহাদাত হোসেন কি মেয়রের আসনে বসতে পারবেন কিনা, তার কার্যকারিতা আসলে থাকবে কিনা, যেহেতু একজন প্রশাসক সেখানে নিয়োগ আছে, এই বিষয়গুলো কি স্পষ্ট হয়ে গেছে? সেই প্রশ্নটা আমরা সাদাত হোসেনের যিনি আইনজীবী এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিনকে প্রশ্ন করেছিলাম। তিনি আসলে আমাদেরকে বলেছেন যে তিনি সুনির্দিষ্ট না বললে তিনি বলেছেন সরকার চাইলে পারে, যেহেতু এটা অন্তর্বর্তীকালীন সরকারের সেই সুযোগ আছে তিনি বলেছেন। এবং যিনি এখন ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল আহমেদ, তার সাথে আমরা যোগাযোগের চেষ্টা করেছি আসলে টেলিফোনে, তিনি কিন্তু তার সাথে আমরা সংযোগ স্থাপন করতে পারিনি। এবং যারা সরকারের এই সংশ্লিষ্ট আছেন তাদের সাথে আমরা যোগাযোগের চেষ্টা করেছি। আসলে আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটাও আমরা অনেককে করেছি, কিন্তু সুনির্দিষ্ট কোনো আমরা জবাব পাইনি। যদিও সাদাত হোসেনের যিনি আইনজীবী এবং বিএনপি নেতা চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিমউদ্দিন, তিনি বলেছেন যে সরকার এই বিষয়টা করতে পারে, এই সুযোগ আছে বলে তিনি দাবি করেছেন। জি, আলম সবুজ, আপনাকে অনেক ধন্যবাদ। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন তিনি। আসন্ন দুর্গাপূজার সবচেয়ে নির্বিঘ্ন হবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এতদিনে যত পূজা হয়েছে তার মধ্যে এবারই সবচেয়ে ভালো হবে। দুপুরে সচিবালয় সংবাদ সম্মেলনে এই কথা জানান। আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য এখনও কাজে যোগ দেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, পুলিশ, আনসার ও বিজিবিতে নতুন সদস্য নিয়োগ দেওয়া হবে। এছাড়া পার্বত্য চট্টগ্রামের অবস্থা ধীরে ধীরে আরও উন্নতি হচ্ছে বলেও জানান তিনি। উপদেষ্টা জানান, শান্তি চুক্তির পর একটি গ্রুপ অস্ত্র সমর্পণ করেনি। এছাড়া বাইরে থেকে প্রশিক্ষণ পাচ্ছে তারা। যতদিন যাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি তত ভালো হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, মাজার, দরগার নিরাপত্তা নিশ্চিত করা হবে। আইন শৃঙ্খলা উন্নতি হওয়ার আরও অনেক রয়ে গেছে। যেহেতু আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে খুব ভালো আমি বলবো না, বাট স্যাটিসফ্যাক্টরি আমি বলবো। বাট এইটারে কিভাবে ভালো করা যায় এই জন্য এখানে আলোচনা করা হয়েছে এবং আমি আশা করব আইন শৃঙ্খলা পরিস্থিতি যতই দিন যাবে আস্তে আস্তে উন্নতির দিকে যাবে। সুনামগঞ্জের আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন লেগে একই পরিবারের 6 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে বাবা মার সাথে 4 শিশু সন্তানও রয়েছে। এই নিয়ে তদন্ত শুরু হয়েছে। বিষয়টি আসলে আগুনের নাকি আত্মহত্যা বা অন্য কোনো কারণে, সেই বিষয় নিয়ে তদন্ত চলছে। এই মুহূর্তে সরাসরি আমার সাথে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী লাভলু পাল চৌধুরী। লাভলু পাল, সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে সম্ভবত এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় দুর্ঘটনা। পুরো একটি পরিবার আগুনে শেষ হয়ে গেল। আপনি সেখানে গেছেন, কি অবস্থা জানাবেন? আর পুলিশ এখন পর্যন্ত কি ধারণা করতে পেরেছে বা আশপাশের লোকজনের সাথে কথা বলে নতুন কোনো তথ্য পাওয়া গেল কিনা? আমি কিছুক্ষণ আগে কিন্তু আসলে এই যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার যে জয়শ্রী ইউনিয়নের যে সিমের খাল এলাকায় যে গুচ্ছগ্রামে যে ঘটনাটি ঘটেছে, সেই এই গুচ্ছগ্রামটি কিন্তু আসলে বছর 4 আগে এখানে 34টি আবাসনের ব্যবস্থা করা, 34টি পরিবার কিন্তু এখানে বসবাস করত। আমি এখানে আসার পর এখানে যে পুলিশের যে কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি এবং
যে ঘরটিতে আগুন লেগে আসলে মারা গেছে তাদের যে আত্মীয় স্বজন তাদের সাথে আমি কথা বলেছি। আপনাকে আমি প্রথমেই যে যারা মারা গেছে তাদের নামগুলো আসলে আমি বলি যে এমারুল মিয়া 40, তার স্ত্রী পলি আক্তার, তার 12 বছরের যে ছেলে পলা, 11 বছরের আরেকটি ছেলে ফরহাদ এবং 5 বছরের একটি মেয়ে ফাতেমা আক্তার ও 3 বছরের আরেকটি ছেলে ওমর ফারুক। আমি তার যে এমারুল মিয়া তার শ্বশুর, তার সাথে আমি কথা বলেছিলাম। তিনি কিন্তু বলছিলেন যে গতকালকে কিন্তু তিনি রাত 10টার দিকে এই এমারুলের বাসায় কিন্তু তিনি দাওয়াত খেয়েছেন তিনি তার স্ত্রীকে নিয়ে। তারা কিন্তু আসলে এরকমটি কিছু বুঝতে পারেননি। তবে এলাকাবাসী এবং প্রতিবেশী যারা রয়েছেন এবং পুলিশের যে প্রাথমিক যে তদন্ত, প্রাথমিক যে ধারণা, তারা কিন্তু আসলে বলছিলেন যে আসলে এটি যেহেতু ভেতর থেকেও দরজাটা আসলে লাগানো ছিল, ভেতরে আগুন, এবং সেই আগুনে কিন্তু সেই 6 জনই কিন্তু আসলে পুরো ছাই হয়ে গেছে। এটি তারা অনেকটা প্রাথমিকভাবে ধারণা করছেন যে আত্মহত্যার ঘটনা। আগুনের সূত্রপাত কি? আমরা সকাল থেকেই তো ঘটনাটা শুনছি বা দেখছি, কিন্তু আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু ধারণা করা গেছে? না, এখন পর্যন্ত কিন্তু আমি পুলিশের যে কর্মকর্তারা তাদের সাথে কথা বলেছি, তাদের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আসলে যে সেই আগুনের যে সূত্রপাতটা কিন্তু আসলে তারা এখনো তারা বলতে পারছেন না। এখানে সিআইডির যারা আছেন তারা কিন্তু আসলে তদন্ত করছেন এবং তদন্ত আসলে এখানে এখনো তারা রাস্তায় আছে, তারা আসতেছেন। এখন পর্যন্ত কিন্তু তারা আসলে সেই যে আগুন লাগার যে কারণ সেটি কিন্তু আসলে তারা কিন্তু আসলে এখন পর্যন্ত বলতে পারছেন না। আশ্রয় প্রকল্পের ঘরগুলো তো 2 রুমের ছোট ছোট ঘর, খুব কাছাকাছি, একটির সাথে অন্য ঘর, মাঝখান দিয়ে শুধু যাতায়াতের জন্য ছোট একটি পথ থাকে। তো তারা কি ধারণা দিচ্ছে এই পরিবার সম্পর্কে? না, পরিবারটি যে আসলে এলাকাবাসী এবং অন্যরা যারা বলছিলেন যে আসলে পরিবারের মাঝে কিন্তু আসলে তারা কোনো যে স্বামী স্ত্রীর মাঝে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কথা কিন্তু আসলে অনেকেই এরকম কিছু বলতে পারছে না। পরিবারটি কিন্তু মোটামুটি কিন্তু আসলে অনেকটা সুখী ছিলেন, তাদের অনুপাতে কিন্তু তারা সুখী ছিলেন। তিনি, আমি সবাই যেটি বলছিলেন, যেটি জানতে পেরেছি যে তিনি বর্ষাকালে কিন্তু তিনি আসলে মাছ ধরতেন এবং শুকনোর মৌসুমে এক ধরনের প্রান্তিক চাষি, অন্যের জমি এবং এগুলো চাষ করতেন। তার এখানে কিন্তু একটি ছোট একটি দোকানও ছিল, সেটিও তিনি চালাতেন। তার আয় কিন্তু আসলে মোটামুটি ভালোই ছিল। গতকাল রাতেও কিন্তু তার শ্বশুর বলছিলেন যে তার স্ত্রীকে নিয়ে আসে কিন্তু এখানে কিন্তু আসলে তারা দাওয়াত খেয়ে গেছেন, তারা কিন্তু ঘূর্ণা করে কিছু বুঝতে পারেননি। তার শ্বশুর বলছিলেন যে যদি আমার মেয়ে এবং জামাইয়ের মাঝে যদি কোনো দ্বন্দ্ব থাকতো আসলে, তাহলে সেটি গতকালকেও কিন্তু আমাকে দাওয়াত খাওয়াতো না এবং এরকম কিন্তু আমরা আসলে বুঝতে পারিনি। এরকম একটা অবস্থায় কিন্তু আসলে সেটা কি বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হয়েছে কিনা সেগুলো কিন্তু আসলে সবটাই তদন্ত হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে কিন্তু আসলে বলা যাবে। কারণ ভেতর থেকে যে সন্দেহটা জোরালো হচ্ছে এই কারণেই যে ভেতর থেকে যেহেতু দরজাটা লাগানো ছিল, সেই কারণে। এখন কি তারা ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছে নাকি তারা আসলে আত্মহত্যাই করেছে, এরকম বিষয়টি কিন্তু এখনো কিন্তু আসলে তদন্ত কিন্তু আসলে পরিষ্কার হওয়া যায়। পুলিশও সেই বিষয়গুলো মাথায় নিয়ে তদন্ত করছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধর্মপাশায় একই পরিবারের 4 শিশু সন্তান সহ 6 জনের মৃত্যুর ঘটনা বিস্তারিত জানছিলাম। নদীর পানি কমায় দেশের উত্তরাঞ্চলের বন্যা অনেকটাই প্রশমিত হয়েছে। তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 33 সেন্টিমিটার ও ডালিয়া পয়েন্টে 53 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি কমার সাথে সাথে বেড়েছে তিস্তা নদীর ভাঙন। নদী তীরবর্তী বসতঘর সহ বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে। উজানের ঢল ও বৃষ্টি থামায় রংপুর অঞ্চলে বন্যা কবলিত 4 জেলাতেই পানি নেমে যাচ্ছে। এসব এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রকোপ। এদিকে তিস্তা নদীর ভাঙনের কবলে পড়েছে রংপুরের গঙ্গাচড়ার অন্তত 4টি গ্রাম। কাউনিয়া উপজেলার গদাই গ্রামেও ভাঙন দেখা দিয়েছে। সাম্প্রতিক বন্যার কারণে সবজি ও ধান ক্ষেতের ক্ষতির পরপরই নদী ভাঙনের কবলে পড়ে আতঙ্কে দিশেহারা এলাকার মানুষ। আপাতত বৃষ্টি নাই, পানি কমে যাচ্ছে, কিন্তু আমাদের তো দুর্ভোগ বাড়তেছে। পানি কমার সঙ্গে সঙ্গে তো ভাঙন শুরু হয়ে যায়। গত 3 দিনে কুড়িগ্রামের রাজাহাট, উলিপুর ও চিলমারী উপজেলার অন্তত 10টি পয়েন্টে তিস্তার ভাঙনে অর্ধশত পরিবার গৃহহীন হয়ে পড়েছে। বিলীন হয়েছে ফসলি জমি। ভাঙনে সর্বস্ব হারানো ঝুঁকিতে আরো 2 শতাধিক পরিবার। পানিটা কমছে, আমি ধানগুলো পড়িয়ে গেলাম, পড়িয়ে এখন তো আর ধান ফুল বেড়ে নেয়, অর্ধেক ফলবে অর্ধেক ফুল বেড়ে নেয়। ঘন্টার মধ্যে ইকোর চলে যেতেছে ভাই,
কোথায় যাবে তাদের বাড়ি বেশি আর কোনো অস্তিত্ব নাই আর। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বরাদ্দ পাওয়া গেলেও কৃষি জমি রক্ষায় কোনো বরাদ্দ পাওয়া যায়নি। জল কিতাবখা এবং কিতাবখা স্কুল রক্ষার্থে জীববিদ্যার কাজ করেছিলাম। এছাড়া আমাদের যেসব স্থাপনা যেমন স্পারে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো কাজ আমরা বাস্তবায়ন করেছিলাম। তবে নর্মাল কৃষি জমির জন্য আমরা তেমন অনুমতি পাচ্ছি না। লালমনিরহাট ও নীলফামারীতে বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হলেও বেশিরভাগ নিচু এলাকা থেকে এখনো পানি সরেনি। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিরতির সংবাদ দুপুর আজ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।